আজকে আমি সেরা স্মৃতি গ্রন্থের ৩৭তম পাঠ পড়তে যাচ্ছি। এবারে শুরু করছি। থাই বারবনিতার খপ্পরে এক চেয়ারম্যান। আমরা ইতিমধ্যে প্রায় ১০০ মাইল পথ অতিক্রম করেছি। মাঝে শুধু পেট্রোল নেওয়ার জন্য গাড়ি বহর আমাদের থামানো হয়, সেটা ব্যাংকক নগরীতেই। গাড়িতে আমরা ৪ জন চেয়ারম্যান। এতক্ষণে কারো সঙ্গে কেউ কথা বলিনি। এবার আমি চট্টগ্রামের চেয়ারম্যান হাজী মহসিনকে প্রশ্ন করলাম, কেমন লাগছে চেয়ারম্যান ভাই? উত্তরে তিনি বললেন, খুব সুন্দর, ইচ্ছা হচ্ছে এ দেশে থেকে যায়। আমি বলি, গত রাতে অনেকক্ষণ আপনার রুমের কলিং বেল বাজিয়েছি, দরজার ধাক্কাও দিয়েছি, কিন্তু আপনার কোনো সাড়া শব্দ পেলাম না, শুধু ধস্তাধস্তির শব্দ শুনলাম। কি হয়েছিল? উত্তরে হাজী মহসিন বললেন, মান্নান ভাই, আমার ধর্মকর্ম সব শেষ হয়ে গেছে। আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে মোটাসোটা একটা মেয়ে, থাই মেয়ে, আমাকে পাশ কাটিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, আমি তাকে ইশারায় বারবার চলে যেতে বলি, কিন্তু কোনো মতেই তাকে রুম থেকে বের করতে পারলাম না। গায়ে গতরে সে আমার থেকে অনেক শক্তিশালী। আমি চিৎকার করতে চাইলে সেই স্কার্ফ দিয়ে আমার মুখ চেপে ধরে। এইভাবেই তার কাছে আমি হেরে যাই ভাই। হাজী মহসিনের কথা শুনে আমি শুধু হাসি। আবার জিজ্ঞেস করি, তারপর কি হলো? তার নির্লিপ্ত উত্তর, কি আর হবে, তার কাছে হার মানতেই হলো। হাজী মহসিনের কথা শুনে আমি অট্ট হাসিতে ফেটে পড়লাম। তার মুখে তখন মলিন হাসি। অবস্থা দেখে মনে হলো তার মধ্যে এক মহা অপরাধ বোধ কাজ করছে। লজ্জা শরমে তার ফর্সা মুখ লাল হয়ে গেল। তখন পিছনে সিটে বসা ২ চেয়ারম্যান আমাদের কথা মন দিয়ে শুনছিলেন এবং আমাকে আরও প্রশ্ন করতে উৎসাহিত দিচ্ছিলেন। আমি আবার বলি, মহসিন ভাই, সবই তো শুনলাম, কিন্তু আসল কথাটা তো জানা হলো না। তিনি বললেন, আমার ধর্মকর্ম শেষ হয়ে গেছে মান্নান ভাই, এখন স্ত্রীকে মুখ দেখাবো কেমন করে? আমি আবারও হাসতে হাসতে বলি, কোথায় চিটাগাং আর কোথায় ব্যাংকক? আপনার স্ত্রীকে ওখান থেকে সব দেখে ফেলেছেন? মহসিন ভাই উত্তরে বললেন, আরে মান্নান ভাই, মনের কাছে আমি দুর্বল হয়ে গেছি, আল্লাহর কাছে জবাব দিব কি? আমি আবারও তাকে বললাম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যদি আপনি আর সঠিক উত্তর দিতে পারেন তাহলে এর প্রকৃত সমাধান আমি দিব। প্রথম দিন থেকে হাজী মহসিনকে আমার খুব পছন্দ করতাম। আমি তাকে দাদার মতোই শ্রদ্ধা এবং ভালোবাসতাম। এবার আমি বলি, আচ্ছা ভাই, যখন মেয়েটাকে কোনো মতেই রুম থেকে বের করতে পারছিলেন না, তখন আপনি কি করেছিলেন? তিনি বললেন, আমার বেডের চাদরটা মেঝের উপরে বিছাল মেয়েটি, তারপর আমাকে ঝাপটে ধরে মেঝেতে শুয়ে দিল। আমি বলি, তারপর? মহসিন ভাই বললেন, আমি কিছুই করিনি, শুধু মেঝেতে শুয়েছিলাম। তারপর মেয়েটি আমার উপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল। এরপর তিনি আর কিছু বললেন না। আমি আর তাকে এ বিষয়ে আর ঘাঁটাতে চাইলাম না। আমরা সব কিছু বুঝে নিলাম। অনেকক্ষণ পর মহসিন ভাই বললেন, কই, আপনি তো এর সমাধান দিলেন না, শুধু শুধু আমার মনের কথা শুনলেন। আমি তখন বলি, আপনি কোনো অপরাধ করেননি ভাই, অপরাধ করেছে মেয়েটি। মহসিন ভাই আমার কথা শুনে মুচকি হেসে বললেন, তাহলে আমি এই পাপ থেকে মুক্তি পেলাম ভাই? এখন আমার মন খুশি হলো। আমি বললাম, না 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 ভাই, এখনো শেষ হয়নি। তিনি বললেন, তাহলে কি হবে? আমি বলি, মেয়েটি আপনার রুম থেকে বের হওয়ার সময় কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিল? মহসিন ভাই জানালেন, ভাই জোর করে আমার কাছ থেকে ৫০০ বাত, এই আমাদের টাকায় ৫০০ টাকা আর কি, ৫০০ বাত নিয়েছে। আমি তাকে বলি, এখানেই তো সর্বনাশটা করেছেন। শেষের কথাগুলো আমি মহসিন ভাইয়ের কানে কানে বলছিলাম, যেন পিছনের সিটে বসা অন্যরা শুনতে না পান। নয়নাভিরাম ব্যাংকক। আজকের ব্যাংকক বিশ্বের অন্যতম ব্যস্ত একটি নগরী, কিন্তু ৪৪ বছর আগে আমার দেখা ব্যাংকক নগরীও সময়ের প্রেক্ষাপটে কম ব্যস্ত ছিল না। ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট, সেটা তো আগেও বলেছি। সেখান থেকে হোটেল ভিক্টোরিয়াতে আসার পথে আমি ব্যাংককের ব্যস্ততা মর্মে মর্মে উপলব্ধি করলাম। আমাদের শিক্ষা সফর শুরু কাক ডাকা ভোরে।
দেখলাম হাজারো মানুষের পদভারে প্রকম্পিত ব্যাংকক নগরী। সে এক অভূতপূর্ব দৃশ্য। এ যেন খাবার সন্ধানে অগণিত পিঁপড়ের সারিবদ্ধ এক কাফেলা। আমি ভাবছিলাম ভিন্ন কথা। আমাদের দেশে পদমর্যাদার দিক থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা খুব একটা বড় কিছু নয়। আমার জানা মতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দল বেঁধে এটাই প্রথম বিদেশ শিক্ষা সফর। স্বাগতিক দেশ হিসাবে আমাদের কাছে এ দেশের কি কি বিষয় জানার থাকতে পারে এবং আমাদেরই বা কি বলার আছে, এইসব 7 মাস ভাবছি। এমন সময় গাড়ি বহরের সামনে থাকা পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে চলতে শুরু করলো। ধীরে ধীরে বহরের সব গাড়ি গতিবেগ বেড়ে গেল। সাঁই সাঁই করে পেরিয়ে যাচ্ছে একের পর এক জনপদ, চোখ ধাঁধানো বিশাল বিশাল শপিং মল, হোটেল, রেস্তোরাঁ সহ সুরম্য অট্টালিকা। মনে হচ্ছিল এ এক রূপকথার রাজ্যে এসেছি আমরা। সব কিছু ছবির মতো লাগছে। 2 ঘন্টা অবিরাম চলার পর ব্যাংকক নগরী শেষ হচ্ছিল না। রাস্তার দুপাশের লোকজন অবাক দৃষ্টিতে দেখছিলেন আমাদের গাড়ি বহর। ঘন্টা 2 পর আমাদের গাড়ি প্রবেশ করলো 6 লেনের এক মহাসড়কে। তারপর ধীরে ধীরে মেয়মান হতে শুরু করে ব্যাংকক নগর জীবনের কোলাহল আর বিশাল বিশাল দালান কোঠা। নজরে পড়ল মহাসড়কের 2 ধারে বিশাল আকৃতির খাল বা ক্যানেল, অথয় জলে ভাসছে। আর এই ক্যানেলের পাড়ে সারিবদ্ধ গ্রাম। কোথাও মূল সড়ক থেকে ক্যানেলের উপর তৈরি করা হয়েছে ফুটব্রিজ। দ্রুত গতিতে ছুটেছে আমাদের গাড়িবহর। আর একটি মনোমুগ্ধকর দৃশ্য, ক্যানেলের জলে খাসি রঙের হাজার হাজার হাঁস জল কেলি করছে। হাঁসের ঝাঁকের এই খেলা দেখতে দেখতে নয়ন জুড়িয়ে যায়। ক্যানেলের মাঝে স্পিডবোটের আনাগোনাও লক্ষ্য করলাম। মাইলের পর মাইল এইরকম দৃশ্য। নয়নে ভেরাম এই দৃশ্য দেখে আমি অভিভূত হয়ে পড়লাম। কি সুন্দর সাজানো গোছানো ছবির মতো গ্রাম। আর কি বা এই বিশাল খাল ক্যানেল খনন করা হয়েছে তা ভেবে কুল কিনারা পাই না। ক্যানেলের 2 ধারে বাড়িঘর দেখতে একই রকম, মনে হয় কোনো এক কল্পবিনাশী শিল্পীর নিপুণ তুলিতে আঁকা এক নিপুণ চিত্রকলা। দারিদ্র্যের ছিটেফোঁটা নেই এই গ্রামগুলিতে। প্রত্যেক বাড়ির ছাদে স্যাটেলাইট টেলিভিশনের অ্যান্টেনা দেখা যাচ্ছিল। শহর থেকে বহু দূর এসব গ্রামের বাড়িঘর পাকা বা সেমি পাকা, সঙ্গে গাঢ় সবুজের সমারোহ, কুঞ্জ বেষ্টিত বা গাছপালা ভরপুর। গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত। থাইল্যান্ড ও বাংলাদেশের মতো প্রধান ফসল ধান। আমাদের খাদ্য তালিকার সঙ্গে থাই খাদ্য তালিকার বেশ মিল আছে। থাইদের প্রধান খাদ্য ভাত। খাদ্য তালিকা আরও আছে হাঁস, মুরগি, গরু, শুকুরের মাংস, ডাল। থাইল্যান্ড মূলত লাল মাটির দেশ। পাহাড়, অরণ্যানী আর সমুদ্র থাইল্যান্ডের ভৌগোলিক পরিবেশ করেছে সুসমন্বিত। থাইল্যান্ড সরকারের অংশীভূত। দেশটির 76টি প্রদেশ বা চংওয়াদ রয়েছে। এছাড়া রয়েছে 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যার 2টি রাজধানী শহর ব্যাংকককে নির্দেশিত করে। এছাড়াও প্রশাসনিক ক্ষেত্রে প্রাথমিক স্তর বা এমফয় বা জেলায় বিভক্ত। প্রতি জেলায় একজন ফিকাবিদ নিযুক্ত থাকেন। প্রতিটি প্রদেশে কেন্দ্রীয় সরকার থেকে একজন গভর্নরকে ফুকওয়া বা চংওয়াদ নিযুক্ত করা হয়। আমাদের সফর করা প্রদেশগুলির মধ্যে ছিল আমারতচরণ, চায়নাট, চিয়াংমাই, চম্ফুন, লামফুন, মাসাগারম, নখন রায়, কান্থরিয়ার মুসলিম অধ্যুষিত, নংখাই, পত্তেনি মুসলিম অধ্যুষিত, ফিট চাবুরি মাছের খামার, ফিত শ্যানলুক, ফুয়েত সমুদ্র সৈকত, প্রাচীন গুরু, রাত চাবুরি এবং রায়ন, আরও কয়েকটি প্রদেশে আমরা সফর করেছিলাম। এবার আসি আমানতচরণে সম্বর্ধনা। আমাদের গাড়ি বহর বিকাল 3টায় আমানতচরণ প্রদেশের গভর্নর হাউসে এসে পৌঁছায়। গভর্নর মহোদয় স্বয়ং আমাদের অভ্যর্থনা জানাতে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন পরিষদবর্গ। এই পর্ব শেষে আমাদের একটি হল রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে গভর্নর মহোদয় থাই ভাষায় সংক্ষিপ্ত বক্তৃতা করলেন। একজন দুভাষী ইংরেজিতে অনুবাদ করে তা আমাদের শোনালেন। গভর্নর হাউসের অনুষ্ঠান এখানেই শেষ হলো। মূলত আমাদের সম্বর্ধনা জানাতেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রশিক্ষণ কর্মসূচির মূল অনুষ্ঠানটা ছিল এখান থেকে 40 মাইল দূরবর্তী একটি স্থানে। প্রায় 35 মিনিটের মধ্যে আমরা মূল অনুষ্ঠানে এসে পৌঁছলাম। আমাদের দেশে যেমন বৃহত্তর রাজশাহী জেলা সহ অন্যান্য জেলা হতে একজন চেয়ারম্যানকে বাছাই করে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে, তেমনি থাইল্যান্ডের এক একটি প্রদেশ থেকে বাছাই করে এক একটি কমিউনিউ বা ইউনিয়ন কাউন্সিলে প্রশিক্ষণ কার্যক্রমে আওতাভুক্ত করা হয়েছে। আমাদের ইউনিয়নের চেয়ে 5 থেকে 6 গুণ বড় ওখানকার ইউনিয়ন বা কমিউনিউ। সেখানে একজন চেয়ারম্যান জনগণ দ্বারা নির্বাচিত আর একজন ভাইস চেয়ারম্যান সরকার কর্তৃক মনোনীত। চেয়ারম্যানকে তার কাজে সহায়তা করতে 35 জন সদস্য সরকার কর্তৃক মনোনীত। এছাড়া গ্রাম পুলিশের সদস্য সংখ্যা 40 জন। এদের বেতন ভাতা সরকার বহন করে। কমিউনিটি থেকে আদায়কৃত ট্যাক্সের বড় অংশ ইউনিয়ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ করা হয়। প্রতিটা ইউনিয়নের ভবন বহুতলা বিশিষ্ট, রয়েছে সুপরিসর মিলনায়তন। ইউনিয়ন ভবন কেন্দ্রীয়ভাবে শীততাপ নিয়ন্ত্রিত। ইউনিয়নগুলো আকারে বড় হলেও জনবসতি ঘনত্ব আমাদের চাইতে খুবই কম। এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস পাশ্চাত্যের ধাঁচে, আচার ব্যবহারও তারা যথেষ্ট বিনয়ী। মধ্যাহ্ন ভোজের জন্য আমাদের বিশাল একটি হল রুমে নিয়ে যাওয়া হলো, যদিও তখনও মধ্যাহ্ন ভোজের সময় পেরিয়ে গেছে। প্রশস্ত টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে। আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাই সেনাদের জন্য বসার আলাদা ব্যবস্থা। ভাত, ডিম, মুরগির মাংস, হাঁসের মাংস, গরু মাংস, শূকরের মাংস, কেক, পাউরুটি এবং আরও কত কি। আমাদের দলনেতা সচিব মহোদয় শূকরের মাংসের বিষয়ে সতর্ক করে দিলেন। আমরা যে যার মতো খেলাম। অনেকক্ষণ ধরে না খেয়ে থাকায় সে অনেকেই বেশি বেশি করে খেয়ে নিলেন, কিন্তু ওনাদের রান্নার সেই উৎকট গন্ধ কারণে আমি খেতে পারলাম না। শুধু সিদ্ধ 2টা ডিম, কাঁচামরিচ, সালাদ সহ সামান্য ভাত খেলাম। ভাত খাওয়া শেষ হতে না হতে দেখি প্রতিটা ইউনিয়ন কাউন্সিলের সদস্যবৃন্দ ওদের দেশের প্রথা অনুসারে এক একজনের হাতে প্রকাণ্ড থালা নানা ধরনের ফলমূল নিয়ে হাজির। আম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, বিভিন্ন প্রকারের ফলমূলে ভর্তি থালা প্রত্যেকের জন্য বরাদ্দ। সব ফলের রং আমাদের দেশের ফল থেকে আলাদা এবং সুস্বাদু। আমি ফল খেয়ে পেট ভরালাম। আর হ্যাঁ, গরু মাংসের তরকারি কথা এখন আসি। মাংসটা মেশিন দিয়ে পাতলা করে স্লাইস করে কেটে ভেজে রান্না করা হয়েছে, অনেকটা আমাদের দেশে ফালি করা কাটা ওল ভাজির মতো। তবে বিশ্রী রান্না মুখে দেওয়া যায় না। থাইরা এসব রান্নায় রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করত। এখন আমাদের দেশেও এই রাইস তেল ব্যবহার হচ্ছে। প্রথম দিন ব্যাংককের চিটাগাং হোটেলে তেল দিয়ে রান্না করা মুরগির মাংস পরিবেশন করা হয়েছিল, কিন্তু উৎকট গন্ধের কারণে আমি সে মুখে দিতে পারিনি। এই তেলের গন্ধ এখনও আমার নাকে লেগে আছে। আমি পানি ছাড়া আর খাবারে ওই উৎকট গন্ধটাই পেলাম। খাওয়ার পর মিটিং শুরু হলো। থাই ইউনিয়নের চেয়ারম্যান সদস্যের কী ক্ষমতা, কী কাজ, প্রতি বছর কাউন্সিলের বাজেট কত, হাট বাজার থেকে আদায়কৃত ট্যাক্স এবং সমবায়ের ভিত্তিতে কী কী চলে, এইসব বর্ণনা করেন। পরে আমাদের সচিব মহোদয় লিখিতভাবে ইংরেজিতে আমাদের ইউনিয়ন পরিষদের কী কাজ, কীভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় সেসবের বর্ণনা দেন। ট্রেনিং চলাকালে একবার চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হলো, ততক্ষণে সন্ধ্যা হয়। এখন আবার প্রায় 300 মাইল পথ দিয়ে ব্যাংককে যেতে হবে। এই দীর্ঘ মোটরযাত্রায় এবং আমাদের অসময়ে খাওয়া কারণে প্রায় প্রত্যেক চেয়ারম্যান শারীরিকভাবে কম বেশি দুর্বল হয়ে পড়েন। এর অবশ্য একটা সঙ্গত কারণও ছিল। আমি ছাড়া বাকি 23 জন চেয়ারম্যান, দলনেতা, সচিব মহোদয় সবাই মধ্যবয়সী বা প্রবীণ মানুষ। ওই দিন একটা প্রোগ্রাম বাকি থাকতে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই। আমরা সেদিন ব্যাংকক আসি, সেদিন মানুষ ঘুমাতে পারেনি। তাছাড়া মোটর গাড়িতে দীর্ঘ পথ পরিভ্রমে আমরা অভ্যস্ত নই। আমার 2 চোখের পাতা বুঝে আসছিল। গাড়িতে ওঠার পর আমরা ঘুমিয়ে পড়ি। 100 মাইল বেগে গাড়ি চলার পরও ব্যাংককে পৌঁছাতে 11টা বেজে গেল। হোটেল রিসিপশনের রুমে চাবি সংগ্রহ করতে দেখি রিসিপশনের 4 জন মেয়ে। এদের মধ্যে 3 জন থাই, বাকি 1 জনের চেহারায় ভিনদেশির ছাপ। যতদিন হোটেল ভিক্টোরিতে ছিলাম, প্রতিদিন ওই মেয়েটি আমাকে নিজ হাতে চাবি দেয়। হোটেলে গিয়ে বা যার মতো ঘুমিয়ে পড়ি, কিন্তু গত রাত 1টার দিকে আমার দরজা অনবরত কলিং বেল বাজাতে শুরু করলে আমার ঘুম ভেঙে যায়। আমার বুঝতে আর বাকি থাকে না যে গত রাতে সেই মেয়েটি কলিং বেল টিপছে।
কারণ গত রাতে সে বিফল হয়ে ফিরে গিয়েছিল। আমি কোনো সাড়া শব্দ না করে রুমের মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে খুব ভোরে ওঠা আমার দীর্ঘদিনের অভ্যাস। গোসল সেরে ভোর 6টায় হোটেল লবিতে এসে বাকি বসে থাকি সবার আগে। আজ দ্বিতীয় দিন, আমাদের আর একটা প্রদেশে যেতে হবে। একই রকম বিভিন্ন বিষয়ের উপর আলোচনা আপ্যায়ন খুব ভালো লাগে ঠিকই, কিন্তু ভীষণ কষ্টকর। কোনো চেয়ারম্যানই এই কষ্ট সহ্য করতে পারছিলেন না।